সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন আসফার হোসেন। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমাদের সংস্কৃতি এখন যে জায়গাটাতে আছে, একটা অনিকেত প্রান্তরের মতো, যে সেটা মানে কি স্বীকৃতি পাবে? এই যে এখনকার যে সংস্কৃতি, ঔপনিবেশিকতা, আমাদের বাঙালি সংস্কৃতি সবকিছু মিলে মিশে আসলে এই সংস্কৃতিকে আমরা কি নামে রাখতে পারি? প্রশ্নটা এক অর্থে গুরুত্বপূর্ণ, এই কারণে যে সংস্কৃতি নিজেই একটি বিশাল এলাকা। সংস্কৃতি মানে কেবলমাত্র গান বাজনা, কবিতা লেখা বা পিকাসো কপচানো বা আর্ট গ্যালারিতে যাওয়া না, এগুলো তো আছে এই সংস্কৃতির অন্তর্গত। সংস্কৃতিকে আমি দেখি যে মানুষের যাপিত জীবনের তাবৎ অনুশীলনের সমগ্র, এটি হচ্ছে সংস্কৃতি। যেহেতু সংস্কৃতি খুব বিশাল এলাকা, তাই প্রশ্ন জাগে কার সংস্কৃতি, কিসের সংস্কৃতি, প্রশ্ন জাগে এটা। এবং যেহেতু বিশাল এলাকা, সেই জন্য আমরা সংস্কৃতিকে বিভিন্ন নামে ডেকেও থাকি। কেন? কারণ এটা বিশাল এলাকা। যেমন গণতান্ত্রিক সংস্কৃতি, একটা নাম দিলাম সংস্কৃতির, সংস্কৃতিকে বিশেষায়িত করা হলো। অথবা ধরা যাক পুঁজিতান্ত্রিক সংস্কৃতি, পুরুষতান্ত্রিক সংস্কৃতি, লোক সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যে প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে আমাদের সংস্কৃতি। তখন আমাদের সংস্কৃতি বলতে আমাদের কারা, এটা তো বোঝানো দ্বারা আমরা কারা, এটা আরেকটা প্রশ্ন হয়। এবং সেই বিষয়টার সূত্র ধরে বলা যেতে পারে যে আমরা বলতে, যদি আমরা বলি মধ্যবিত্তের সংস্কৃতি, তো মধ্যবিত্তের সংস্কৃতির কথা বলা যেতে পারে। এখন এই বাঙালি মধ্যবিত্ত বলে, বাংলাদেশি মধ্যবিত্ত বলে, এই মধ্যবিত্তের বিকাশটা এবং তার সঙ্গে রাজনীতির যে সম্পর্কটা, সেই ব্যাপারে আমি আগ্রহী। আমি এই ব্যাপার নিয়ে কাজও করেছি। এখন এই প্রসঙ্গে যদি আপনি আমাকে রাজনৈতিক সংস্কৃতির কথা বলতে বলেন, মধ্যবিত্তের উত্থান, এখনকার রাজনৈতিক সংস্কৃতি যেভাবে বিকশিত হয়েছে এই পর্যায়ে এসে, তাকে আমি এভাবে বলি যে রাজনীতির বাণিজ্যিকীকরণ ঘটেছে এবং বাণিজ্যের রাজনীতিকীকরণ ঘটেছে। বিষয়টি কি? বাণিজ্যের রাজনীতি, ধরেন নির্বাচনের প্রসঙ্গে যদি আসে, তার আমরা দেখছি যে নির্বাচনকে বিনিয়োগের একটা খোলা ময়দান, যার উপর কয়েকটা দলের কর্তৃত্ব আছে, যে খোলা ময়দান হিসেবে ব্যবহার করা হয়। মনোনয়নপত্র কেনা বেচার কথা, তার একটা নিলামে ওঠা, আপনি ঠিকই বলেছেন, সেটাও আমরা দেখছি। সুতরাং রাজনীতির এইভাবে, এটা তো একটা মাত্র উদাহরণ। রাজনীতির বাণিজ্যিকীকরণ হয়েছে, বাণিজ্যের রাজনীতিকীকরণ হয়েছে। দ্বিতীয়ত যেটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইতিহাসের দিকে যদি আমরা পেছনে ফিরে তাকাই এবং ইতিহাসের প্রতি যদি আমরা বিশ্বস্ত থাকি, তাহলে বলবো যে আমাদের রাজনীতির সামরিকীকরণ হয়েছে এবং সামরিক বাহিনীর রাজনীতিকীকরণ হয়েছে। হ্যাঁ, তৃতীয়ত যেটা আমি বলবো, সেটা হচ্ছে আমাদের রাজনীতির আমলাতান্ত্রিকীকরণ হয়েছে এবং আমলাতন্ত্রের রাজনীতিকীকরণ হয়েছে। এই যে আমরা বলি যে মূলধারার রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরীণভাবে গণতন্ত্র চর্চা নাই, কিসের চর্চা আছে? আমলাতন্ত্রের চর্চা। এটা একটা উদাহরণ যে রাজনীতির যে আমলাতান্ত্রিকীকরণ হয়েছে। এবং আরেকটা বলার দরকার যে আমাদের রাজনীতিতে ধর্মের শ্রেণী স্বার্থ তাড়িত ব্যবহার হয়েছে এবং ধর্মের রাজনীতিকীকরণ ঘটেছে। এটা আমরা দেখেছি অনেক আগে থেকেই এবং আজ পর্যন্ত এটা দেখছি। এবং চতুর্থত, এটা তো বলতেই হবে যে রাজনীতির এক ধরনের দুর্বৃত্তায়ন হয়েছে, এক ধরনের না, পুরোপুরি ধরনের, এবং দুর্বৃত্তের এক ধরনের রাজনীতিকীকরণ হয়েছে। এবং যার ফলে আমরা দেখছি যে আমাদের মুক্তিযুদ্ধের সংস্কৃতির প্রশ্ন এখানে অ্যাড্রেস করতে গেলে মুক্তিযুদ্ধের তিনটা নীতির কথা আমি না বলে পারছি না, যে তিনটা ছিল মুক্তিযুদ্ধের ঘোষিত নীতি। এই তিনটা নীতির প্রথমটা ছিল সাম্য, সমতা, দ্বিতীয়টি হচ্ছে ন্যায় বিচার এবং তৃতীয়টি হচ্ছে মানবিক মর্যাদা। তো এই তিনটা যে বিষয়, এই তিনটা, এটা আমাদের ঠিক যে রাজনৈতিক সংস্কৃতি যেভাবে গড়ে উঠেছে তার সঙ্গে সাংঘর্ষিক। এবং সাংঘর্ষিক হওয়ার কারণে আমাদের যেটা হচ্ছে, আমি মনে করি যে আমাদের দেশে একটা বড় ধরনের গণতান্ত্রিক বিপ্লব এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। এর সঙ্গে এও যুক্ত করতে চাই যে আমরা মুক্তিযুদ্ধের আদর্শের যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ আমরা এখনো কায়েম করতে পারি নাই, গড়ে তুলতে পারি নাই। এখন কেউ কেউ বলবেন যে চেষ্টা অব্যাহত আছে। তো এক ধরনের চেষ্টা অব্যাহত আছে, কিন্তু এই চেষ্টা তো যথেষ্ট না। আর যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গত 45-46 বছরে তিলে তিলে করে গড়ে উঠেছে, সেই রাজনৈতিক সংস্কৃতির একটা মৌলিক পরিবর্তন ছাড়া আমার মনে হয় না যে আমরা যে ধরনের বাংলাদেশ চেয়েছিলাম সে ধরনের বাংলাদেশ কায়েম করতে। এবং রাজনৈতিক সংস্কৃতি ওই যে গড়ে ওঠেনি, আপনি যেটা বললেন যে গত 45-46 উঠেছে, এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি তো গড়ে উঠেছে, সংস্কৃতি তো আছে, যেহেতু এটা যাপিত জীবন, রাজনীতি তো আমরা পরিত্যাগ করিনি বা রাজনীতি আমাদেরকে ত্যাগ করে চলে যায়নি, আছে। সেটাও এক ধরনের সংস্কৃতি, আপনি যেভাবে তাকে চিহ্নিত বা আমরা যেভাবে তাকে স্বীকৃতি বা ডাক দেই না কেন, সেই তার যে অনুপস্থিতি, মানে কাঙ্ক্ষিত অনুপস্থিতি, তার একটা প্রভাব তো আমাদের যাপিত জীবনের সামাজিক সংস্কৃতিতে পড়েছে নিঃসন্দেহে। কারণ আমি মনে করি যে সমাজ, সংস্কৃতি, রাজনীতি এগুলো পরস্পর সম্পর্কিত, অর্থনীতিতে তো বটেই।
তার প্রভাব পড়েছে, এবং প্রভাব পড়ার ফলে আমাদের যে অসহিষ্ণুতা, যেমন গণতন্ত্রের ক্ষেত্রে একটু কতগুলো ন্যূনতম, এবং বুর্জোয়া গণতন্ত্রের কথা যদি আমরা বলি, তার কতগুলো ন্যূনতম শর্ত আছে, যে শর্তগুলো আমরা ঠিক পালন করতে পারছি না, এবং সেটা সামাজিক ক্ষেত্রেও দেখা গেছে। আর সমাজের কথা বলতে গেলে সমাজ তো এক ধরনের না, সামাজিক স্পেস বহুলব্ধি ভারাক্রান্ত, সামাজিক স্পেসে শ্রেণীর প্রশ্ন আসে। তো এখন মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণীর কথা বলতে হয়, এবং যারা গরিব মানুষ আছেন সেখানেও কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে। আপনি আগে বলেছিলেন যে উপনিবেশবাদের কথাটা, উপনিবেশবাদের প্রভাব তো রয়েই গেছে, কিন্তু এটা ধ্রুপদী অর্থে উপনিবেশবাদ না। এটাকে আপনি যে নামেই ডাকেন, আবার নাম দেওয়া যেতে পারে, নয়া উপনিবেশবাদ বলেন, আজকের উপনিবেশবাদ, কারণ ব্রিটিশ উপনিবেশবাদীরা চলে গেছে, কিন্তু তারা যে মূল্য, তাদের যে ইডিওলজি, এগুলো রেখে গেছে, সেগুলোর বিভিন্ন ধরনের পুনরুৎপাদন আমরা সমাজে লক্ষ্য এবং করছি। ব্রিটিশের পরিবর্তে জায়গায় আমরা এখন মিশ্রণ করেছি। আমাদের একটা হায়ারার্কির সেন্সটা খুব দুর্দান্তভাবে, একজন শিক্ষক এবং একজন ছাত্রের সম্পর্ক যেন একজন ঈশ্বর এবং বান্দার, মানে আল্লাহ বান্দার সম্পর্কের মতো, যে শিক্ষক একদম এই জায়গায় থেকে আসছে এবং ছাত্র তার পায়ে হাতে প্রণাম করবে। এর অর্থই না যে ছাত্রছাত্রীরা শিক্ষককে সম্মান করবে না, কিন্তু শিক্ষকদেরও যে ছাত্রছাত্রীদের সম্মান করার যে ব্যাপার, এই দূরত্বের জায়গাটাই তো বৈষম্য তৈরি করেছে। এবং বিভিন্ন ধরনের বৈষম্য আসলে আমি এই কারণে বিভিন্ন ধরনের বৈষম্যতা আসবেন, আপনি মধ্যবিত্তের বিষয়টাতে আছেন, সেখানে আমিও ফিরতে চাই মধ্যবিত্ত আসলে আছে কি। কারণ অনেকেই বলে থাকেন মধ্যবিত্ত তো উপরে ওঠার চেষ্টা করেছে, টিকে থাকার চেষ্টা করেছে, আবার কেউ পড়ে গিয়েছে। এখন এতটাই দূরত্ব তৈরি হচ্ছে সমাজে, আর্থিক বিবেচনা হোক বা আপনি অন্যান্য যে ধারাগুলো বললেন সেই জায়গা থেকে, সুতরাং মধ্যবিত্তর কতটুকু মধ্যবিত্ত আছে, তার আকার যদি দেন, তার জমিনটা আসলে কতটুকু, এই জমিনটা আপনাকে আমি একটু বিরতিতে যাচ্ছি, আসলে কতটা জমিন জুড়ে আছে, তাকে কতটুকু থাকতে দেওয়া হচ্ছে। মধ্যবিত্ত তো আছেই, আমাদের যে রাজনীতি সেটিও তো মধ্যবিত্তের রাজনীতি, এবং মধ্যবিত্তের জমিনকে খুব স্পষ্টভাবে, একেবারে আঙ্কিকভাবে এটাকে চিহ্নিত করা দুষ্কর হলেও, মধ্যবিত্ত বলতে আমরা যেটা বুঝি সেটা নগর এবং শহরে যারা আছেন এবং যারা শিক্ষকতা করেন, যারা যদি পেশাগত দিক থেকে ধরি, যারা সাংবাদিকতা করছেন, যারা চাকরি করছেন, চাকরিজীবী, বিভিন্ন পেশার মানুষ নিয়ে, তারা তো মধ্যবিত্ত। মধ্যবিত্তকে আমরা শ্রমিক বলবো না বা কৃষক বলবো না, সেটি আলাদা বর্গ। এই মধ্যবিত্ত তো কেন্দ্রেই আছে, আমাদের রাজনীতি মূলত মধ্যবিত্ত কেন্দ্রিক, এটা বলতে হবে। এবং মধ্যবিত্ত আমরা শব্দ ব্যবহার করার ভেতর দিয়ে জনগণকেও সাবসিউম করে সেই আমরার ভেতরে, এটি আমরা লক্ষ্য করছি। এটি একটি সমস্যা তো বটেই। এবং মধ্যবিত্ত কেন্দ্রিক এই রাজনীতি মধ্যবিত্ত সমাজের প্রতিচ্ছবিও বটে। এবং মধ্যবিত্ত সমাজ নিয়ে আমার কিন্তু একসময় আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং সহকর্মী ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, যার সঙ্গে আমি বাংলাদেশ লেখক শিবিরে একসঙ্গে কাজ করেছি। আমি তার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন, উনি ছিলেন সহসভাপতি। তার সঙ্গে আলোচনা হয়েছে। এবং আরও একজন প্রিয় মানুষ আহমদ সাফা, যিনি আমার শিক্ষক ছিলেন এবং বন্ধুও ছিলেন, একসঙ্গে সময় কেটেছে, অনেক বিষয় নিয়ে আলাপ করেছেন। তাদের আলাপের কথা মনে পড়ছে, এবং সেটা ছিল মধ্যবিত্ত দিয়ে আলাপ, যে মধ্যবিত্ত হচ্ছে সবচাইতে জটিল এবং সবচাইতে পচে যাওয়া এবং একইভাবে সম্ভাবনাময়, দুর্বোধ্য নাকি, এবং দুর্বোধ্য তো মধ্যবিত্তের ভেতরেও রয়েছে। এবং মধ্যবিত্তের ভিতরে প্রগতির পক্ষে যারা এবং প্রগতির বিপক্ষে যারা, সুবিধাবাদী যারা এবং যারা এখনো যাদের কিছু অঙ্গীকার আছে, তাদের মধ্যে এই দ্বন্দ্বটা চলছে, এটি তো অবশ্যই বলা যেতে পারে। এবং মধ্যবিত্ত থেকেই আমাদের যদি নেতাদের কথা বলা হয় এবং প্রগতিশীল নেতাদের কথা বলা হয়, মধ্যবিত্তের ভেতর থেকে বেরিয়ে এসছে। এবং অবশ্য তার ব্যতিক্রম আছে, ভাসানী ঠিক মধ্যবিত্ত থেকে আসা নেতা না, কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমান তো মধ্যবিত্ত থেকে আসাই নেতা, বেরিয়ে এসছে। যেমন ঠিক একইভাবে মধ্যবিত্ত আমাদের প্রগতির যে চাকা, এটা পেছনের দিকেও নিয়ে চলে গেছে, এটি তো অবশ্যই বলা যাবে। এই যে আমি আমলাতন্ত্রের কথা বলেছি, আমলাতন্ত্রেও কিন্তু এক অর্থে মধ্যবিত্তেরই বিষয়। এবং মধ্যবিত্তের মননের এক ধরনের আমলাতান্ত্রিকীকরণ ঘটেছে, মধ্যবিত্ত মননের এক ধরনের বাণিজ্যিকীকরণ ঘটেছে, মধ্যবিত্ত মননের এক ধরনের দুর্বৃত্তায়ন ঘটেছে, এবং মধ্যবিত্ত মনের এক ধরনের উপনিবেশিকীকরণ ঘটেছে, এটিও বলা যেতে পারে। অর্থাৎ আমি রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে মধ্যবিত্ত সমাজের যে সম্পর্ক, সেই সম্পর্কের কথাটা বলছি। এবং এই যে সমাজে বরাবরই তো মধ্যবিত্তই সৃজনশীল এবং চিন্তার জায়গাতে মধ্যবিত্তরই দাপট ছিল, সেই জায়গা থেকে আপনার এখন কেমন কি মনে হচ্ছে? চিন্তার ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের তো প্রথমত মধ্যবিত্ত সমাজ নিজেও একটা বড় অংশ আক্রান্ত। আর একটা আছে যে দলের লেজুর বৃত্তি করে, তাই না? আমরা শিক্ষকদের মধ্যেও দেখি যে আওয়ামী লীগ অথবা বিএনপির দল আছে, তাদের পক্ষে আছে, এবং তারা লেজুর বৃত্তি করতে ওস্তাদ এবং শুধু দলীয় স্বার্থে তারা কথা বলে।
তো তাদের স্বাধীনতার কথা তো একটা অন্য ধরনের। তাদের যতটা স্বাধীনতা আছে, যারা প্রগতির পক্ষে চিন্তা করে, তাদের কিন্তু ততটা স্বাধীনতা নাই দেশের বিরাজমান ব্যবস্থা বাস্তবতায়। এটা আমি বলবো, তাদের ততটা স্বাধীনতা নাই আমাদের যে স্বাধীনতার যে বিষয় এবং বলার স্বাধীনতা। মানুষ তো, আমি কথা বলছি, আমি তো মধ্যবিত্ত সমাজের মধ্যেই থাকি, কথা বলে দেখি ছাত্রছাত্রীদের একদল বলছে, শিক্ষকদের একদল বলছে যে ভাই টেলিভিশনে গেলে আমি কখন কি কথা বলে ফেলবো, আর তখন সেই কথার কি ব্যাখ্যা হবে, এবং সেই ব্যাখ্যা হওয়ার পরে যে কি দণ্ডটা আমার উপর পড়বে, এই নিয়ে খুব শঙ্কিত। সুতরাং একটা ভয়ের বিষয়টাও কিন্তু মধ্যবিত্তকে খুব তাড়াতাড়ি ধরে। মধ্যবিত্ত যতটা ভীত, এবং ভীত হওয়ার কারণও তো আছে, হ্যাঁ। এবং মধ্যবিত্তের ভিতরে এখন যদি এই বাক স্বাধীনতার প্রশ্ন আসে, এক ধরনের স্ব-আরোপিত এক ধরনের সেন্সরশিপ কিন্তু আমরা লক্ষ্য করছি, যা আমি মনে করি প্রগতি এবং গণতন্ত্রের জন্য খুব ভালো লক্ষণ না, ভালো বিষয় না। রক্ষণশীলতা থেকে সে এখন নানা জায়গা থেকে নানা কিছু নিয়ে সে তার সংস্কৃতিকে সমৃদ্ধ করছে মনে করছে সে, কিন্তু সমৃদ্ধ হওয়া, এটা নিয়ে আবার আহমদ সবার সাথে আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম তাকে আলাপে যে আমরা ওখান থেকে এক চিমটি রবীন্দ্রনাথ নিয়ে, ওখান থেকে এক চিমটি টনি মরিসন নিয়ে, ওখান থেকে এক চিমটি জীবনানন্দ দাশ নিয়ে, ওখান থেকে এক চিমটি ওই বিষয় নিয়ে এটার একটা মিশ্রণ ঘটায়। আমরা এটাকে মনে করি যে এটা খুব এক্লেকটিক করে, এটাকে মনে করি যে খুব ঋদ্ধ সমৃদ্ধ উচ্চাঙ্গ কিছু হলো, এই একটা ভাবনা। এই ভাবনাটা দীর্ঘ সময় ধরে আছে। কিন্তু যেটা আমি মনে করি দরকার, সেটা হচ্ছে ক্রিটিক্যাল এনগেজমেন্ট। এই ক্রিটিক্যাল এনগেজমেন্টটা কি? এই ক্রিটিক্যাল এনগেজমেন্ট হচ্ছে যে আপনার যে বিরাজমান সমাজে, সংস্কৃতিতে বিরাজমান যে অসম ক্ষমতার সম্পর্ক আছে, সেই অসম ক্ষমতার সম্পর্কের উপর চোখ রাখা। আপনি এক চিমটি ওখান থেকে আনছেন, আরেক চিমটি ওইখান থেকে আনছেন, দুটো একসঙ্গে আনার ফলে আপনাকে দেখতে হবে যে দুইটার মধ্যে ক্ষমতা সম্পর্কের কোনো বৈষম্য আছে কিনা, সেটাকেও চিহ্নিত করতে হবে। না হলে আপনি মিলিয়ে মিশিয়ে, যেটা হচ্ছে যে ব্যবস্থাটা আছে, টিকে আছে, সেই ব্যবস্থাটাকেই আপনি টিকিয়ে রাখার চেষ্টা করছেন। আমি তুলনামূলক সাহিত্যের এলাকায় কাজ করি। এখানে তুলনামূলক সাহিত্য থেকে একটা উদাহরণ দিলেই আপনি বুঝবেন যে সেটা হচ্ছে যে তুলনামূলক সাহিত্য আমরা দেখছি যে এখন এরকম বিশ্বব্যাপী, এবং আমাদের দেশেও কিছুটা তার লক্ষণ দেখা যায়। একটা উদাহরণ দেই, যে প্লেটো এবং পতঞ্জলি দুই ঐতিহ্যের মানুষ, এবং এই দুই ঐতিহ্যের দার্শনিক তাদেরকে এক সমতলে আনা হলো। বা কে জার্মান দার্শনিক হেগেল এবং দেখা গেল যে হিচকক, এই দুইজনকে এক সমতলে আনা হলো। এটা খুব এক্সাইটিং ব্যাপার মনে হতে পারে, আর এগুলো তো সমস্ত কিছু একসঙ্গে। বা আপনি একটু বলশেভিক রাজনীতির সঙ্গে ক্যাবালিস্ট হারমেনিউটিক্সের একটা মিশ্রণ ঘটিয়ে দিলেন। কিন্তু ঘটিয়ে দেওয়ার ফলে কি হলো, আপনি একটা খিচুড়ি পেলেন, ফিউশন। কিন্তু সব খিচুড়ি তো আপনার উপাদেয় নাও হতে পারে। আবার কিছু কিছু খিচুড়ি আসলে যেটা খেলে আপনার পেট খারাপ হতে পারে, আবার কিছু কিছু খিচুড়ি আছে যেটা খেলে আপনার ঘুম আসতে পারে। সব ফিউশন তো হজম করা, এগুলো ব্যাপারেও প্রশ্ন তোলার দরকার। কিছু সমকালীন বা সমালোচনা সাহিত্য থেকে উদাহরণ দিচ্ছিলেন। আমি নজরুলের কথাই বলছিলাম। আমি সম্প্রতি ট্রিবিউনে, ঢাকা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার দিয়েছি, এবং সেই সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে নজরুলকে আমরা অভ্যাসবশত, এটা আমি সনাতন নজরুল সমালোচনার দিকে চোখ রেখেই বলেছিলাম, যে আমরা সচরাচর নজরুলকে বিদেশি কবিদের সাথে তুলনা করি। বাইরন, আমি আপনার একটা মিশিগানের সময় আপনার ছাত্র বা ওখানকার স্থানীয় তরুণদের উদ্দেশ্যে একটা বক্তব্য বেশ আগে শুনেছিলাম, এরকম একটা দিয়েছিলেন। আমি একটা বক্তব্য দিয়েছিলাম রবীন্দ্রনাথ বিষয়ে, জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ বিষয়ে, হ্যাঁ, বক্তব্য দিয়েছিলাম। আমি ওখানে বোধ করি, যতটুকু মনে পড়ে কথাটা বোধহয় বলার চেষ্টা করেছিলাম যে নজরুলকে স্বভাব অভ্যাসবশত আমরা বাইরন বা শেলি এদের সঙ্গে তুলনা করে থাকি। আমাদের আগের সমালোচকরা করেছেন, আমি এখনো দেখছি যে তারা তুলনা করছেন। ভাবটা এমন যে নজরুলকে এদের সঙ্গে তুলনা না করলে নজরুল যেন জাতে ওঠে না। অর্থাৎ আপনার একটা মানদণ্ড আগের থেকে আপনি তৈরি করে নিয়েছেন, এবং সেই মানদণ্ডটা এসছে পশ্চিমের থেকে, এবং সেই মানদণ্ডে আপনি দেশি বা আমাদের, যদি আমাদের শব্দ ব্যবহার করতে চান, আমাদের লেখকদের, আমাদের কবিদের বিচার করতে চাচ্ছেন। এবং এই বিচার করার পদ্ধতির মধ্যেও কিন্তু যেটা বিরাজমান যে ক্ষমতার কেন্দ্র আছে, তারই কিন্তু একটা পুনরুৎপাদন এখনো হচ্ছে না, এখন হচ্ছে বলেই তো আমি ধরছি এই বাস্তবতার সঙ্গে। আর এখনকার যে আমাদের যারা সক্রিয় কবি সাহিত্যিক আছেন, তাদেরকে আবার আমাদের প্রতিবেশী দেশের এবং কিন্তু এখন সেই জন্যই আমি শুরুতেই বলেছিলাম যে বিরাজমান যে অসম ক্ষমতা সম্পর্ক আছে তার উপর চোখ রাখতে হবে। তার উপর যদি আমি চোখ না রাখি, তাহলে তো যে অবস্থাটা, যে আধিপত্যবাদী যে অবস্থা, সেই অবস্থারই পুনরুৎপাদন ঘটে। তো এটিও তো সমালোচনা সাহিত্যের মধ্যেও তো এক ধরনের আধিপত্যবাদ কাজ করে, এবং আমি মনে করি এটা দুর্দান্তভাবে, বাংলায় বলেন ইংরেজিতে বলেন, একটা বড় অংশ, সবার ক্ষেত্রে প্রযোজ্য না হলেও একটা বড় অংশে আমরা এই আধিপত্যবাদ লক্ষ্য করি, যেটা তুলনামূলক সাহিত্যকে ক্ষেত্রেও প্রযোজ্য, দুর্দান্তভাবে ইউরোপ কেন্দ্রিক।
এবং আমাদের এখন যে সাংস্কৃতিক চর্চা, আমাদের যে সংস্কৃতি বা জীবন যাপন, সেটা তো পুঁজি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। নিঃসন্দেহে। এবং পুঁজির প্রশ্ন যখন এলোই, আমি রাজনৈতিক অর্থনীতির এলাকায় কাজ করি এবং রাজনৈতিক অর্থনীতি কিন্তু রাজনৈতিক সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর রাজনৈতিক অর্থনীতির নিরিখ থেকে অবশ্যই বলা যাবে যে আমাদের সারা পৃথিবীতে পুঁজিবাদ তীব্রভাবে তার আগ্রাসী বিস্তার অব্যাহত রাখলেও পুঁজিবাদ কিন্তু অসমভাবে বিকশিত হয়েছে। অর্থাৎ সব ক্ষেত্রে পুঁজিবাদের চেহারা একরকম না। অর্থাৎ বাংলাদেশি পুঁজিবাদের যে চেহারা, সেই পুঁজিবাদের চেহারা আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুঁজিবাদের চেহারা এক নয়, পার্থক্য রয়েছে। যদিও বাংলাদেশ যে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থায় সম্পূর্ণ ইন্টিগ্রেটেড হয়েছে, পার্থক্যটা রয়েছে কিভাবে? সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতি 1972 সালের পর থেকে ভেঙে পড়া অর্থনীতি বলি, যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, এই অর্থনীতি আরো বিধ্বস্ত হয়েছে একটা লুণ্ঠন প্রক্রিয়ার ভেতরে। এবং আমরা বলে থাকি না একচেটিয়া পুঁজিবাদের কথা, আমি এটাকে বলি একচেটিয়া লুণ্ঠনতন্ত্র। এখানেও কিন্তু এক ধরনের শাসক শ্রেণীর স্বাধীনতা আছে, সে লুট করার স্বাধীনতা, লুটপাট করার স্বাধীনতা। ব্যাংকে দেখেন আপনি, ব্যাংকের যে কেলেঙ্কারির কথা আমরা শুনছি পত্রপত্রিকায় এসছে, সেটাই তো প্রমাণ করে লুটপাটের বা লুণ্ঠনের যে বিষয়টা সেটা অব্যাহত রয়েছে। এই একচেটিয়া লুণ্ঠনতন্ত্রে আসলে আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতির যে গণতান্ত্রিক বিকাশ এইভাবে বলবো সেটি সম্ভব হয়নি, বা গণমুখী বিকাশ সেটি এখনো সম্ভব হয়নি বলে আমি মনে করি। আমি আমাদের আজকের আলোচনাটাকে সূচনা হিসেবে নিতে চাই, এই জন্য যে আমরা হয়তো আগামীতে আপনার সঙ্গে আমার আরো বসার আকাঙ্ক্ষা আছে, সেই জায়গা থেকে একটু প্রসঙ্গ বদলে একটু যেতে চাই যে আমরা সংস্কৃতি নিয়ে কথা বলতে, কিন্তু সংস্কৃতি কেমন হবে, কিভাবে টিকবে, কিভাবে সে লড়াই করে বেঁচে থাকবে, তার একটা বড় উপকরণ কিন্তু হচ্ছে শিক্ষা। আমি শিক্ষাটা কিভাবে দিচ্ছি, সেই জায়গা থেকে একটু প্রাথমিক শিক্ষাকে আমি ব্যক্তিগতভাবে একটু গুরুত্ব দিতে চাই। সেই জায়গা থেকে আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা, পর্যবেক্ষণটা যদি আমি শুনতে চাই। একটি গণতান্ত্রিক মিশ্রণ বিষয় আছে, যে আমাদের মিশ্রণের বিষয় তো আছে, যে আমরা এখন ইংরেজি মাধ্যমমুখী হয়ে গিয়েছি, কিন্তু আসলে ইংরেজি মাধ্যমে আমরা আসলে ওই ঔপনিবেশিকতার কথা বলছি, আমরা আসলে কতটুকু শিখতেই বা পারছি, আমাদের মূল শিক্ষা থেকে আমরা সরে গেলাম কিনা। মুক্তিযুদ্ধের চেতনার কথা তো বলেন অনেকেই, কিন্তু ওই তিনটি বিষয়ের কথা যদি আমরা বিবেচনায় রাখি, তিনটি নীতির কথা, সাম্য এবং মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, তাহলে তো আমাদের শিক্ষা ব্যবস্থায়ও তার অনেকাংশে যে অভাব সেটা তো লক্ষ্য করছি। আমি কিছু উদাহরণ দিই। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা যদি আমি টেক্সট বুকগুলো দেখছিলাম, টেক্সট বুকের দিকে যদি তাকাই, এখনো কিন্তু আমাদের যে ইতিহাস চর্চাটা শিশুদের জন্য সেটি কিন্তু গণমুখী হয়নি। আমাদের শিশুরা শিখছে কি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা প্রোটাগনিস্ট ছিলেন, অধিকাংশ মানুষ নারী এবং কৃষক এবং শ্রমিক, তাদের অবদান কি, এটা সম্পর্কে কতটা শিখে, আর কতটা আমাদের শিশুরা শেখে যে মুক্তিযুদ্ধের নায়ক হচ্ছে কয়েকজন। তো এটার মধ্যে একটা পার্থক্য আছে। সুতরাং এই বিষয়টা তো অ্যাড্রেস করার দরকার। জনমানুষের যে যুদ্ধ, সেই বিষয়ে তারা যতটা জানতে পারার দরকার ততটা জানছে না, এবং সেই জায়গায় তো আমাদের একটা গুরুত্ব দেওয়ার দরকার। অর্থাৎ একটা শিশু মনকেও তো কিন্তু গণতান্ত্রিকভাবে গড়ে তোলার যে দায়িত্ব, এই দায়িত্ব তো আমাদের, এই দায়িত্ব সরকারের ক্ষেত্রে রাজনৈতিক দায়িত্ব, এবং এটি একটি সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা শিশুর মনন গড়ে উঠবে কিভাবে, একটা শিশু কি শিখছে যে আমাদের সমাজে কিভাবে মেয়েদেরকে ব্যবহার করা হয়, আমাদের সমাজে মেয়েদের কি অবস্থা, ছেলেদের কি অবস্থা, এই ধরনের পুরুষতন্ত্রের শিক্ষাটাও কিন্তু আমার মনে হয় খুব শুরু থেকে দেওয়াটা খুব জরুরি, যেটি খুব পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না বলে। এই প্রবণতাটা আপনি নিশ্চয়ই এসে দেখেছেন যে আমাদের এখানে এখন, আগে তো ছিল যে সমাজের একটি অতি সচ্ছল শ্রেণী বা মধ্য সচ্ছল শ্রেণী ইংরেজি মাধ্যমে তাদের সন্তানদেরকে দিতেন। এখন কিন্তু একদম মোটামুটি ভাবে যারা নিম্ন মধ্যবিত্ত তারা বা নিম্নবিত্ত তারাও চেষ্টা করেন যে ইংরেজি মাধ্যমে যদি ছেলেটাকে মেয়েটাকে দেওয়া যেত, তাহলে হয়তো সে ঠিক শিক্ষাটা পাবে। এই যে সাংস্কৃতিকভাবে ধারণাটা যে পরিবর্তন হয়েছে শিক্ষা নিয়ে, এটা নিয়ে যদি আপনি বলেন। হ্যাঁ, অবশ্যই। এবং আমি এর সঙ্গে এখানে এও স্পষ্ট করে বলতে চাই যে শিক্ষার প্রশ্নটা আমাদের দেশে এখনো মূলত শ্রেণীর প্রশ্ন। শিক্ষা প্রশ্নটা শ্রেণীর প্রশ্ন, কে পাবে শিক্ষা, কে পাবে। অনেক গরিব শিশুরা এখনো শিক্ষা পাচ্ছে না, এটিও কিন্তু একটি বাস্তবতা। এখন এর পরিমাণ একটু কমতে পারে, একটু বাড়তে পারে, এগুলো নিয়ে যারা শক্তিশালী, যারা ক্ষমতাসীন, তারা তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু বাস্তবতা তো এটাই যে যতক্ষণ পর্যন্ত এই শিশু শিক্ষা পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা তো স্বাধীনতার যে কাজটা, সেই কাজটাকে অসমাপ্ত রেখে যাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধের যে কাজটা, সেটাকে অসমাপ্ত রেখে যাচ্ছি। এটা বলার পর এবারে বলি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই এমন, যেটা আনইভেনলি
কনস্টিটিউটেড, অর্থাৎ একদিকে আছে মাদ্রাসা শিক্ষা এবং তারপর রয়েছে আমরা যেটাকে বলি পাবলিক শিক্ষা বাংলা মিডিয়াম, এবং আরেকটি রয়েছে ইংরেজি মিডিয়াম, এবং এদের মধ্যেকার যে সম্পর্ক, এই সম্পর্ক আবার অসম ক্ষমতা, তিনের মাঝখানে আরো কিছু শাখা, এবং তিনের মাঝখানে আরো কিছু শাখা আছে, আছে, অর্থাৎ আনইভেনলি কনস্টিটিউটেড। ওটাই আমার থিসিস। হ্যাঁ, তো এইটা কি করে, এটা সামগ্রিকভাবে সমাজের উপর কিন্তু প্রভাব রাখে। সমাজকে আরো শ্রেণী বিভক্ত করার ক্ষেত্রে এটার একটা ভূমিকা থাকে। আমাদের সমাজ তো এমনিতেই শ্রেণী বিভক্ত। এই শ্রেণী বিভক্ত সমাজের পুনরুৎপাদনে এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের আনইভেনলি কনস্টিটিউটেড শিক্ষা ব্যবস্থা, শিক্ষা দিয়ে বৈষম্য শুরু, শিক্ষা দিয়ে বৈষম্যের উৎপাদন এবং পুনরুৎপাদন, এটা তো অব্যাহত রয়েছে, এটি আমি বলবো। আচ্ছা, এবার ইংরেজি মিডিয়ামের ক্ষেত্রে বলি, ইংরেজি মিডিয়ামের সব স্কুলেই কিন্তু ইতিহাস শিক্ষার চর্চাটা তেমন নাই। অর্থাৎ শিশুরা সেখানে নিজের দেশের ইতিহাস যতটা না জানে, বোধ করি তার চেয়ে বাইরের দেশের ইতিহাস তাদের জানার একটা ব্যাপার থাকে। বাইরের দেশের ইতিহাস অবশ্যই জানতে হবে, কিন্তু নিজের দেশের ইতিহাসকে বাদ দিয়ে না। আর বাংলা ভাষার চর্চার কথা বলি, এবং বাংলার সাথে সংখ্যালঘু জাতিসত্তার ভাষা তাদের কথা বলি। বাংলা ভাষাকে একটা আধিপত্যবাদী জায়গায় নিয়ে যাওয়ার পক্ষপাতী আমি না, কিন্তু আমি এও বলতে বাধ্য, বলতে হবে আমাকে এও, যে বাংলা ভাষার সাথে কিন্তু ইংরেজি ভাষার যে অসম ক্ষমতার সম্পর্ক রয়েছে সেটা ঐতিহাসিকভাবেই সত্য, ঐতিহাসিকভাবেই সেটাই উৎপাদিত হয়েছে। ইংরেজির নিচে বাংলা, এই যে বিষয়টা, এই বিষয়টা এখনো রয়েছে, কারণ ইংরেজির আধিপত্য এখন যারা ইংরেজি মাধ্যমে পড়ছে বা ইংরেজি মাধ্যমে যে সন্তানদেরকে দেওয়া হচ্ছে, তারা আসলে ইংরেজি শিখছে না। ইংরেজির মানের ব্যাপার তো আরেকটি বিষয়। আমরা সেখানে তো অনুকরণ প্রিয়তা এক ধরনের আছে, ইংরেজির মান যে খুব উন্নত হয়েছে তা না। এখানে আমি আরেকটু বলি যে ইংরেজি ভাষার শিক্ষার বিপরীতে কিন্তু আমি না। ইংরেজি ভাষায় এমনকি সাহিত্য চর্চা করার বিরুদ্ধেও আমি না। কেউ যদি পারে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করবে, অসুবিধা কি, কোনো সমস্যা। কিন্তু কথা হচ্ছে যে সেটা কেন করা হচ্ছে, এবং সেটা করতে গিয়ে কেন বাংলা ভাষাকে আবার ইগনোর করা হচ্ছে, সেটি একটি প্রশ্ন। আমি সেই প্রশ্নে যেতে চাই বলে অনেকে আমাকে মনে করে যে আমি বোধহয় ইংরেজি ভাষায় সাহিত্য চর্চার বিরুদ্ধে, ইংরেজি ভাষার বিরুদ্ধে। আমার লক্ষ্যটা কি? তার লক্ষ্যটা হচ্ছে যে ইংরেজি হচ্ছে টাকার ভাষা, ইংরেজি হচ্ছে সাম্রাজ্যের ভাষা, ইংরেজি হচ্ছে শক্তির ভাষা। এটা তো সত্যি। এখন এই ইংরেজিকে ব্যবহার করেও কিন্তু ওই শক্তি, সাম্রাজ্য এবং টাকার বিরুদ্ধেও কিন্তু দাঁড়ানো যায়। কিন্তু ওই ধরনের ইংরেজির ব্যবহার কি আমরা আমাদের দেশে তেমন একটা দেখছি? ওই ধরনের ইংরেজিতে লেখালেখি কি আমরা তেমন একটা দেখছি? তুলনামূলকভাবে অনেক কম দেখছি। এটি আমি খুব মাইন্ডলি বললাম। না, অবশ্যই, হ্যাঁ। এবং সেই জায়গা থেকে যে আমাদের এই যে সন্তানরা বাংলাকে বাদ দিয়ে যাদেরকে ইংরেজি মাধ্যমে শিখাচ্ছি, তারা পরবর্তীতে তাদের চাকরি জীবন, আমাদের তো চাকরিমুখী তো শিক্ষাটা, এই যে মধ্যবিত্তের চাকরিমুখী, সেখানে যে তারা খুব সুবিধা করতে পারছে উচ্চশিক্ষায় যে। উচ্চশিক্ষায় কেউ কেউ সুবিধা করতে পারছে। এখন আমাকে তো মার্কিন যুক্তরাষ্ট্রে আমার অভিজ্ঞতার কথাটা অবশ্যই বলতে হবে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় পড়িয়েছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের পড়িয়েছি এবং পড়াই, এবং গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদেরও পড়াই, এবং বাঙালি যারা ওখানে যায়, বাংলাদেশি যারা যায়, তাদেরকেও দেখি। আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে শতকরা 90% আমার চোখে দেখা বাপের পয়সায়। সবাই যে স্কলারশিপ নিয়ে আসছে তা তো না, বাপের পয়সায়, বাপ দাদার জোরে, অথবা ধরা গেল যে তার থেকেও কম অবস্থাপন্ন জমি টমি বিক্রি করে হয়তো পাঠাচ্ছে। কিন্তু ওখানে আমাদের ছাত্রছাত্রীদের একটা বড় দল দেখি যে দারুণভাবে টাকা পয়সার অপচয় করে। পড়াশোনা যেভাবে করা উচিত সেভাবে সবসময় যে পড়াশোনা করা আমার নিজের চোখে দেখা, তো সবসময় করা হচ্ছে না। একটা বিষয়ে তারা সি পেলে বা বি পেলে, এই গ্রেডটা পেলে যে বেশ খুশি, সবাই যে এ পাচ্ছে তা তো না, সেটা তো আমি নিজেই দেখি। তো এটার তো একটা সমস্যা। এখনো পর্যন্ত বিত্তশালীদের ছেলেমেয়েরাই বিদেশে পড়তে যায়, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরে এসে তারা আবার তাদের বৃত্ত এবং একই সঙ্গে প্রতিপত্তি এগুলোই লালন পালন করে বটে। এখনো পর্যন্ত এই চক্রটা কিন্তু আমি দেখছি অত্যন্ত বাস্তব। তাহলে যেটা হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তিক জায়গায় খুব এই জায়গায় খুব প্রাপ্তিযোগ ঘটছে না। না, বুদ্ধিবৃত্তির জায়গায় তেমন প্রাপ্তিযোগ ঘটছে, সেটা কিছু ব্যতিক্রম বাদে বুদ্ধিবৃত্তির জায়গায় তেমন প্রাপ্তি আমাদের ঘটছে না। বরঞ্চ আমি মনে করি যে এটাও এক ধরনের অপচয়। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে দেশে এসে আবার বিদেশি মনা হয়ে, ইতিহাস বিস্তৃত হয়ে, ক্ষেত্র বিশেষে ভাষা বিস্তৃত হয়ে যখন তারা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে, তা আমার মনে করি যে বাংলাদেশের অধিকাংশ মানুষের স্বার্থে যে সেটা সবসময় যাচ্ছে তা না। সুতরাং সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু বিবেচনা করতে হবে। আর এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য শুধুমাত্র একটা বিষয় ধরে ধরে একটু একটু করে অ্যাড্রেস করাটা যথেষ্ট না। এই সমস্ত বিষয়টা রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক সংস্কৃতির কে না পাল্টালে, আমরা রাজনৈতিক সংস্কৃতি দিয়ে আলোচনা শুরু করে শিক্ষায় আসলাম, সেই শিক্ষা সংস্কৃতিতে আসলাম। আমি আশা করি যে আপনার সঙ্গে আবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা বা ধারাবাহিক ভাবে আলোচনা করার সুযোগ পাবো। আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে আসবেন। আজকে শেষ করতে হচ্ছে আমাকে।
ধন্যবাদ তুষার আপনাকে অনেক আব্দুল্লাহ। ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।